আপনারা শুনছেন গল্পকথন বাই কল্লোল। আমাদের আজকের নিবেদন হুমায়ুন আহমেদের লেখা নির্বাসন প্রথম পর্ব। রাত্রিতে তার ভালো ঘুম হয়নি, বারবার ঘুম ভেঙেছে। তিনি ব্যস্ত হয়ে ঘড়ি দেখেছেন, না, এখনো রাত কাটেনি। একবার হিটার জ্বালিয়ে কফি বানালেন, কিছুক্ষণ পায়চারি করে এলেন ছাদে, আবার বিছানায় ফিরে গিয়ে ঘুমোতে চেষ্টা করলেন। ছাড়া ছাড়া ঘুম, অর্থহীন এলোমেলো স্বপ্ন দেখে আবার ঘুম ভাঙল। ভোর হতে আর কত দেরি, আকাশে সামান্য একটু আলোর রেখা কখন ফুটবে। কা কা করে কাক ডাকছে, অন্ধকার একটু যেন ফিকে হয়ে গেল। আর হয়তো বেশি দেরি নেই। তিনি এই শীতেও ঘরের দরজা জানলা সব খুলে দিলেন, জানালার সমস্ত পর্দা গুটিয়ে ফেললেন। অন্ধকারে কিছুই নজরে আসছে না, কিন্তু তিনি বাতি জ্বালালেন না। হাতড়ে হাতড়ে ইজি চেয়ারটি খুঁজে বের করলেন। এখানে শুয়ে থেকেই রেডিওগ্রামের সুইচ নাগাল পাওয়া যায়। রেডিওগ্রামের সানাইয়ের 3টি লং প্লেইং রেকর্ড সাজানো আছে। সুইচ টিপলেই প্রথমে বেজে উঠবে বিসমিল্লাহ খাঁর মিয়া কি টোরি। তিনি সুইচে হাত রেখে ভোরের প্রতীক্ষা করতে লাগলেন। তার বহুদিনের স্বপ্ন জরির বিয়ের দিনের ভোরবেলায় সানাইয়ের সুর শুনিয়ে সবার ঘুম ভাঙাবেন। ঘুম ভাঙতেই সবাই যেন বুঝতে পারে জরি নামের এ বাড়ির একটি মেয়ে আজ চলে যাবে। বসে থাকতে থাকতে হঠাৎ তার চোখে জল এলো। বয়স হবার পর থেকে এই হয়েছে, কারণে অকারণে চোখ ভিজে ওঠে। সুখ এবং দুঃখের অনুভূতি বড় তীব্র হয়ে বুকে বাজে। একতলায় কার যেন পায়ের শব্দ পাওয়া যাচ্ছে। ঘটাং ঘটাং শব্দের টিউবওয়েলে কেউ একজন পানি তুলছে। মোরগ ডাকছে। ভোর হল বুঝি। তিনি সুইচ টিপলেন। সানাই শুনলে এমন লাগে কেন? মনে হয় বুকের মাঝখানটা হঠাৎ ফাঁক হয়ে গেছে। তার অদ্ভুত একরকমের কষ্ট হতে লাগল। তিনি ঘর ছেড়ে বারান্দায় এসে দাঁড়ালেন। হু হু করে শীতের হিমেল বাতাস বইছে। এবার বড় আগে ভাগে শীত পড়ে গেল। খুব শীত পড়লেই তার ছোটবেলার কথা মনে পড়ে। স্পষ্ট দেখতে পান কমলালেবু হাতে 7-8 বছরের একটি বাচ্চা ছেলে বারান্দায় বসে হু হু করে কাঁপছে। আজও তার ছেলেবেলার কথা মনে পড়ল। আহ, পুরনো কথা ভাবতে এত ভালো লাগে। তিনি মনে মনে বললেন, ভাগ্যিস জন্তু জানোয়ার না হয়ে মানুষ হয়ে জন্মেছি। জরি কি এখনো ঘুমোচ্ছে? আজ ঘুম ভাঙলে তার কেমন লাগবে কে জানে। তার খুব ইচ্ছে হচ্ছে জরিকে ঘুম ভাঙিয়ে নিয়ে আসেন। সে আজ তার সঙ্গে ছাদে দাঁড়িয়ে সূর্যোদয় দেখুক। দেখুক খুব ভোরে চেনা পৃথিবী কেমন অচেনা হয়ে পড়ে। হালকা কুয়াশায় ঢাকা শীতের সকালে কি অপরূপ সূর্যোদয় হয়। কিন্তু জরিটা বড্ড ঘুম কাতুরে। তিনি কত চেষ্টাই না করেছেন সকালে জেগে ওঠার অভ্যাস করাতে। সে বরাবর 8টার দিকে উঠেছে। বিছানা না ছেড়েই চিৎকার, ওমা চা দাও। বাসি মুখে চায়ে চুমুক দিতে দিতে সে উঠে এসেছে দোতলায়। তিনি হয়তো ততক্ষণ রেওয়াজ শেষ করে উঠবেন করছেন। জরি হাসি মুখে বলেছে, বড় চাচা, আজ আপনার গান শুনতে পারলাম না। তিনি বিরক্ত হয়ে বলেছেন, 10টায় ঘুম ভাঙলে কি গান শুনবে জরি? আমার গান শুনতে হলে রাত কাটার আগে উঠতে হবে। কাল ঠিক উঠব বড় চাচা, এই আপনার সেতার ছুঁয়ে বলছি। বলতে বলতে সেতারের তারে টোকা দিয়েছে জরি। গাঁও করে একটা গম্ভীর আওয়াজ উঠেছে। শুনে জরির সে কি হাসি। তিনি মনে মনে বললেন, আজ শুধু জরির কথা ভাবব। তিনি জরির মুখ মনে করতে চেষ্টা করলেন। আশ্চর্য, মনে আসছে না তো। এরকম হয়, খুব ঘনিষ্ঠ লোকজন
যারা সবসময় খুব কাছাকাছি থাকে, হঠাৎ করে তাদের মুখ মনে করা যায় না। তিনি ভ্রু কুঞ্চিত করে অন্যমনস্ক ভঙ্গিতে ছাদে উঠে গেলেন। এই বাড়ির ছাদটি প্রকাণ্ড। ছাদের চারপাশে বড় বড় ফুলের টবে অযত্নে কিছু গোলাপ চারা বড় হচ্ছে। তিনি ছাদের কার্নিশে ঝুঁকে অন্যমনস্ক ভঙ্গিতে সামনে হাত বাড়ালেন। ছাদের এই দিকটায় দুটি প্রকাণ্ড আমগাছ দিনের বেলাতেও অন্ধকার করে রাখে। চারদিকে অন্ধকার ফিকে হয়ে এলেও এখানে কালো রং জমাট বেঁধে আছে। কেমন একটা মিষ্টি গন্ধ পাওয়া যাচ্ছে। শীতকালে আমের মুকুল হয় নাকি? বড় চাচা? তিনি চমকে পেছনে ফিরলেন। আশ্চর্য, জরি দাঁড়িয়ে আছে তার পেছনে। ঘুম জড়ানো ফোলা ফোলা মুখ। মেয়েটিকে আজ বড় অচেনা মনে হচ্ছে। এত রূপসী তো জরিকে কখনো মনে হয়নি। বিয়ের আগের দিন সব মেয়ে নাকি গুটি পোকার মতো খোলস ছেড়ে প্রজাপতি হয়ে বেরিয়ে আসে। তিনি হাসি হাসি মুখে তাকিয়ে রইলেন। বড় চাচা কি করছেন একা একা? সানাই শুনছি। আজ আমি খুব ভোরে উঠেছি। আপনি খুশি হয়েছেন চাচা? তিনি হাসলেন। জরি একটা হলুদ রঙের চাদর গায়ে জড়িয়েছে, একটু একটু কাঁপছে শীতে। জরি, তোর শীত লাগছে? হুম, আপনি আজ রেওয়াজ করবেন না? না মা, আজ আমার ছুটি। দুজনে খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন। জরি অস্ফুট স্বরে বলল, ইস, কি কুয়াশা পড়েছে বাবা। তিনি একসময় বললেন, সানাই শুনতে ভালো লাগছে জরি? লাগছে। কে বাজাচ্ছে জানো? জানি না, কে বাজাচ্ছে? বিসমিল্লা খাঁ। এখন বাজছে মিয়াকি টড়ি। জরি আরো কাছে সরে এসে কার্নিশে ভর দিয়ে দাঁড়াল। মৃদু গলায় বলল, কি ভালো লাগছে। আগে জানলে রোজ ভরে উঠতাম। তিনি জরির দিকে তাকিয়ে সস্নেহে হাসলেন। জরি বলল, একটা হালকা সুবাস পাচ্ছেন বড় চাচা? পাচ্ছি। বলুন তো কিসের? তিনি ভাবতে চেষ্টা করলেন। শিউলি ফুলের নাকি? বাগানে একটি শিউলি গাছ আছে, কিন্তু সে ফুলের গন্ধ তো হালকা। এতক্ষণে সূর্য উঠল। গাছে গাছে কাক ডাকছে। কিচিরমিচির করতে করতে দুটি শালিক এসে বসল ছাদে। জরি হাত বাড়িয়ে দুটি আমের পাতা ছিঁড়ে এনে গন্ধ শুঁকল। তিনি দেখলেন জরি কাঁদছে। তিনি চুপ করে রইলেন। আহা, একটু কাঁদুক। এমন একটি সময় না কাঁদলে মানায় না। তার ভীষণ ভালো লাগল। তিনি কোমল গলায় বললেন, জরি, দেখ সূর্য উঠছে। এমন সুন্দর সূর্যোদয় কখনো দেখেছিস? জরি চোখ মুছে ধরা গলায় বলল, সান্তাহার যাবার সময় একবার ট্রেনে দেখেছিলাম। দেখ, আজকে আবার দেখ। জরি ফিসফিস করে বলল, কি সুন্দর। বলতে বলতে জরি আবার চোখ মুছল। তিনি নরম গলায় বললেন, বোকা মেয়ে, আজকের দিনে কেউ কাঁদে? ওই দেখ, দুটি শালিক পাখি। দুটি শালিক দেখলে কি হয় মা? জরি ফিসফিস করে বলল, 1 for sorrow, 2 for joy। ঠিক তখনই জরির বন্ধুরা নিচ থেকে জরি জরি করে চেঁচাতে লাগল। জরি নিঃশব্দে নিচে নেমে গেল। তিনি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ভোরের এরকম অচেনা আলোয় মন বড় দুর্বল হয়ে যায়। আপনাকে ক্ষুদ্র এবং অকিঞ্চিতকর মনে হয়। বড় বেশি মনে পড়ে দিন ফুরিয়ে গেল। তিনি সুর করে পড়লেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কাল রাতে 4 বান্ধবী জরিকে নিয়ে এক খাটে ঘুমিয়েছিল। এরা অনেক দিন পর একসঙ্গে হয়েছে। লায়লার সঙ্গে জরির দেখা হয়েছে প্রায় 4 বছর পর। আভা ও কনক ময়মনসিংহে থাকলেও দেখা সাক্ষাৎ প্রায় হয় না বললেই চলে। রুনু জরির দুঃসম্পর্কের বোন। স্কুলের পড়া শেষ হবার পর একমাত্র তার সঙ্গেই জরির রোজ রোজ দেখা হতো।
পুরনো বন্ধুদের মধ্যে শেলি ও ইয়াসমিন আসেনি। অনেকদিন পর মেয়ে বন্ধুরা একত্রিত হলে একটা দারুণ ব্যাপার হয়। আচমকা সবার বয়স কমে যায়। প্রতিনিয়ত মনে হয় বেঁচে থাকাটা কি দারুণ সুখের ব্যাপার। জরির বন্ধুরা গত পরশু থেকে ক্লান্তিহীন হইচই করে যাচ্ছে। গুজগুজ করে খানিকক্ষণ গল্প, পর মুহূর্তেই উচ্ছ্বসিত হাসি, আবার খানিকক্ষণ গল্প, আবার হাসি। একজনকে হয়তো দেখা গেল হঠাৎ কি কারণে দল ছেড়ে দৌড়ে পালাচ্ছে। তার পেছন পেছন ছুটছে বাকি সবাই। খিলখিল হাসির শব্দে সচকিত হয়ে উঠছে বাড়ির লোকজন। গত রাতটা তাদের জেগেই কেটেছে। আভা তার প্রেমের গল্প বলেছে রাত 1টা পর্যন্ত। তার প্রেমিকটি একজন অধ্যাপক। আভার বর্ণনানুসারে দারুণ স্মার্ট ও খানিকটা বোকা। সে তার স্মার্ট প্রেমিকটির 2টি চিঠিও নিয়ে এসেছিল বন্ধুদের দেখাতে। কাড়াকাড়ি করে দেখতে গিয়ে সে চিঠির একটি ছিঁড়ে কুটি কুটি, অন্যটি থেকে খুঁটিয়ে খুঁটিয়ে সবাই বানান ভুল বের করতে লাগল। এক একটি ভুল বের হয় আর আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে সবাই। মাঝরাতে লায়লার হঠাৎ চা খাবার ইচ্ছে হলো। কনক বলল, চমৎকার, চল সবাই ছাদে বসে চা খাই। রুনু রাজি হল না, তার নাকি ঘুম পাচ্ছে। সে বলল, এই শীতে ছাদে কেন, এখানেই তো বেশ গল্পগুজব করছিস। কনক বলল, ছাদে আমি গান শোনাব। সঙ্গে সঙ্গে দলটি চেঁচিয়ে উঠল। গত 2 দিন ধরেই কনককে গাইবার জন্য সাধাসাধি করা হচ্ছে। লাভ হয়নি। কনক কিছুতেই গাইবে না। লায়লা একবার বলেই ফেলল, একটু নাম হয়েছে এতে এত তেল, টাকা না পেলে আজকাল তুই আর গাস না। কনক কিছু বলেনি, শুধু হেসেছে। ধূপধাপ শব্দ করে সবাই যখন ছাদে উঠল তখন নিশীথ রাত। চারিদিকে ভীষণ অন্ধকার। জরি বলল, তোর ছাই, জ্যোৎস্না নেই। আমি ভেবেছিলাম জ্যোৎস্না আছে। আভা বলল, আমার ভয় করছে ভাই, গাছের উপর ওটা কি? ওটা হচ্ছে তোর অধ্যাপক প্রেমিকের অ্যাঞ্জেল বডি, তোকে দেখতে এসেছে। সবাই হো হো করে হেসে উঠল। এই হাসির মধ্যেই গান শুরু করল কনক। সঘন গহন রাত্রি। গান শুরু হতেই সবাই চুপ করে গেল। আভা চাপা গলায় বলল, কি সুন্দর গায়, বড় হিংসা লাগে। কনকের গলা খুব ভালো। ছোটবেলায় কেউ কিন্তু বুঝতে পারেনি অল্প সময়ে কনকের এত নামডাক হয়ে যাবে। রেডিওতে প্রথম যখন গায় তখন সে কলেজে পড়ে। তার পরপরই তার গানের প্রথম ডিস্ক বের হয়, যার এক পিঠে আমি যখন তার দুয়ারে ভিক্ষা নিতে যাই, অন্য পিঠে ওগো শেফালি বোনের মনের কামনা। কনক পরপর 4টি গান গাইল। গানের মাঝখানে জরির মা চায়ের পট নিয়ে মৃদু অনুযোগের সুরে বললেন, নাও তোমাদের চা, এত রাত্রে ছাদে গান বাজনা কি ভালো, চা খেয়ে ঘুমোতে যাও সবাই। কেউ নড়ল না। রুনু বলল, কনক, আজ সারা রাত তোমাকে গাইতে হবে। জরির মাও একপাশে বসে পড়লেন। জরির বড় চাচাও উঠে এলেন ছাদে। আসর যখন ভাঙল তখন রাত 2টো। জরির বড় চাচা বললেন, বড় ভালো লাগলো মা, বড় মিঠা গলা। জরির গলাও ভালো ছিল, কিন্তু সে তো আর শিখল না। আভা বলল, এখন শিখবে। সবাই খিলখিল করে হেসে উঠল। কনক বলল, আপনার একটা গান শুনি। অন্যদিন, আজ অনেক রাত হয়েছে, তোমরা ঘুমোতে যাও। সে রাতে কারোরই ভালো ঘুম হল না। জরির বড্ড মন কেমন করতে লাগল। তার ইচ্ছে করল মার কাছে গিয়ে ঘুমোয়, কিন্তু সে মরার মতো পড়ে রইল। আভা একবার ডাকল, জরি, ঘুমিয়েছিস? জরি তার জবাব দিল না। একসময় ঘুমিয়ে পড়ল সবাই, শুধু জরি জেগে রইল। বিয়ের আগের রাতে কোনো মেয়ে কি আর ঘুমোতে পারে? ইনিয়ে বিনিয়ে ভৈরবীর সুরে সানাই বাজছে। যে সুরটি ওঠানামা করছে সেটি যেন একটি শোকাহত রমণীর বিলাপ। অন্য যে সুরটি ক্রমাগত বেজে যাচ্ছে সেটি যেন বলছে, কেঁদো না মেয়ে, শোনো, তোমাকে কি চমৎকার গান শোনাচ্ছি।
জরির বন্ধুদের ঘুম ভেঙেছে। জরি ঘরে নেই। লায়লা গাঢ় স্বরে ডাকল, ও কনক, কনক। কি? সানাই শুনছিস? শুনছি। ভালো লাগছে তোর? না, খুব মন খারাপ করার সুর। তারা সবাই ঘর ছেড়ে বাইরে এসে দাঁড়াল। আভা গলা উঁচিয়ে ডাকল, জরি, জরি। জরি ছাদ থেকে আসতেই সবাই দেখল তার চোখ ঈষৎ রক্তাভ ও ফোলা ফোলা। রুনু বলল, রাতে তোর ঘুম হয়নি না রে? খুব হয়েছে। এখন তোর কেমন লাগছে জরি? কেমন আর লাগবে, ভালোই। আয় বাগানে বেড়াতে যাই। তারা বাগানে নেমে গেল। এই বাড়ির বাগানটি পুরনো। জরির দাদার খুব ফুলের শখ ছিল। মালি রেখে চমৎকার বাগান করেছিলেন। বসরাই গোলাপের প্রকাণ্ড একটি ঝাড় ছাড়া এখন আর কিছুই অবশিষ্ট নেই। বাড়ির সর্বদক্ষিণে বেশ কিছু হাসনুহেনা গাছ আছে। সেখানে হাঁটু উঁচু বড় বড় ঘাস গজিয়েছে। ওদিকটা কেউ যায় না। আভা বলল, এত সুন্দর বাগান কেউ যত্ন করে না কেন রে? জরি বলল, বাগানের শখ নেই কারো। এক পরিয়াপার ছিল, সে তো আর থাকে না এখানে। লায়লা বলল, পরিয়াপা কি আগের মতো সুন্দর আছে? এলেই দেখবি। কখন আসবেন? সকাল 8:30টায়, ময়মনসিংহ এক্সপ্রেসে। কনক বলল, এত বড় গোলাপ হয় নাকি? আশ্চর্য। জরি, গোলাপ তুলব একটা? তোল না। চারজন অলস ভঙ্গিতে ঘুরে বেড়াতে লাগল। সবাই কিছু পরিমাণে গম্ভীর। লায়লা ঘন ঘন কাশছে। কাল রাতে তার ঠান্ডা লেগেছে। কনকের দেখা দেখি সবাই গোলাপ ছিঁড়ে খোঁপায় গুজছে। আভা হঠাৎ করে বলল, তোদের এখানে বকুল গাছ নেই না? আমার হঠাৎ বকুল ফুলের কথা মনে পড়ছে। আমাদের স্কুলের বকুল গাছটার কথা মনে আছে তোদের? সবাই একসঙ্গে হেসে উঠল। স্কুলের বকুল গাছটা নিয়ে অনেক মজার মজার ব্যাপার আছে। জরির মা দোতলার বারান্দায় দাঁড়িয়ে মেয়েদের দেখছিলেন। তিনি সেখান থেকে চেঁচিয়ে ডাকলেন, ও জরি, জরি। কি মা? কি করছিস তোরা? কনক বলল, বেড়াচ্ছি, আপনিও আসুন না খালাম্মা। জরির মা হাসি মুখে নেমে এলেন। মনে হলো মেয়েদের দলে এসে তার বয়স যেন হঠাৎ করে কমে গিয়েছে। তিনি খানিকক্ষণ ইতস্তত করে বললেন, গত রাতে একটা মজার স্বপ্ন দেখেছি। দেখলাম জরি যেন খুব ছোট হয়ে গিয়েছে, ফ্রক পরে ঘুরে বেড়াচ্ছে বাগানে। আর জেগে দেখি সত্যিই তাই। বললেই হলো, আমি বুঝি ফ্রক পরে ঘুরে বেড়াচ্ছি? জরির মা হাসতে লাগলেন। হালকা গলায় বললেন, আমার যখন বিয়ে হয় তখন এই বাগানটা আরো বড় ছিল। আমি রোজ সকালে এখানে এসে একটা করে ফুল খোঁপায় গুজতাম। বলেই তিনি হঠাৎ লজ্জা পেয়ে গেলেন। লায়লা বলল, আসুন খালা, আজ আপনার খোপা একটা ফুল দিয়ে দিই। কি যে বলো মা, ছি ছি। কিন্তু ততক্ষণে কনক একটি ফুল ছিঁড়ে এনেছে। জরির মা আপত্তি করবার আগেই তারা সেটি খোঁপায় পরিয়ে দিল। তিনি বিব্রত ভঙ্গিতে বললেন, আমি তোমাদের চায়ের জোগাড় করি। আর দেখো, হাসনুহানা ঝাড়ের দিকে যেও না, খুব সাপের আড্ডা ওইদিকে। শীতকালে সাপ কোথায় খালা? না থাক, তবুও যাবে না। জরির মা চলে যেতেই আভা বলল, খালা এখনো যা সুন্দর, দেখলে হিংসা লাগে। পরিয়াপাও ভীষণ সুন্দর, তাই না জরি? হ্যাঁ, আর আমি কেমন? পরিয়াপা ফার্স্ট ক্লাস হলে তুই ইন্টার ক্লাস, আর আমাদের কনক হচ্ছে এয়ার কন্ডিশন ফার্স্ট ক্লাস। কনক একটু গম্ভীর হয়ে পড়ল। জরির দিকে তাকিয়ে বলল, তোর খুব মায়াবী চেহারা জরি। রূপবতী হওয়া খুব বাজে ব্যাপার। বাজে হলেও আমি রূপবতী হতে রাজি আছি। সবাই হেসে উঠলেও কনক হাসল না। অসাধারণ সুন্দরী হয়ে জন্মানোয় সে অনেকবার বাথরুমে দরজা বন্ধ করে কেঁদেছে। অনেকবার তার মনে হয়েছে, সাধারণ একটি বাঙালি মেয়ে হয়ে যদি সে জন্মাত, শ্যামলা রং, একটু বোকা বোকা ধরনের মায়াবী চেহারা। কিন্তু তা হয়নি।
পুরুষের লুব্ধ দৃষ্টির নিচে অনেক যন্ত্রণার মধ্যে তাকে বড় হতে হয়েছে। অথচ ছোটবেলায় কেউ যখন বলতো, কনকের মতো সুন্দর একটি মেয়ে দেখেছি আজ, তখন কি ভালোই না লাগত। কুয়াশা কেটে রোদ উঠেছে, ধানি রঙের নরম রোদ। শিশির ভেজা মাটি থেকে আর্দ্র এক ধরনের গন্ধ আসছে। মেয়েদের দলটি গোল হয়ে বসে আছে শিউলি গাছের নিচে। এই গাছটি একসময় প্রচুর ফুল ফোটাত। আজ তার আর সে ক্ষমতা নেই। কয়েকটি সাদা সাদা ফুল পড়ে আছে। শীতের বাগানে যখন ধানি রঙের রোদ ওঠে এবং সেখানে যদি কয়েকটি মেয়ে চুপচাপ গোল হয়ে বসে থাকে, তাহলে বাগানের চেহারাই পাল্টে যায়। বড় চাচা অবাক হয়ে দোতলার বারান্দায় দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে রইলেন। বিয়েবাড়ির লোকজন ক্রমে ক্রমে জেগে উঠছে। বাচ্চা ছেলে মেয়েদের হুটোপুটি আর কান্নার শব্দ শোনা যাচ্ছে। টিউবওয়েলে ঘটাং ঘটাং করে ক্রমাগত পানি তোলা হচ্ছে। ডেকোরেটরের দোকান থেকে লোকজন এসে গেটের জন্য মাপজোক শুরু করেছে। জরির বাবা অকারণে একতলা থেকে দোতলায় উঠানামা করছেন। মাঝে মাঝে তার উঁচু গলা শোনা যাচ্ছে, 1 ঘন্টা ধরে বলছি 1 কাপ চা দিতে, শুধু 1 কাপ চা, এতেই এত দেরি? মেয়ের বিয়ে কি আর কারো হয় না? আভা হঠাৎ বলল, চরি, তোর ছোট চাচার ছেলে কি আমেরিকা চলে গেছে? না, 17 তারিখে যাবে। একাই? না, বড় চাচা সঙ্গে যাবেন। কনক বলল, কি জন্যে যাচ্ছেন? কই, আমি তো কিছু জানি না। জরি অস্বস্তি বোধ করল। থেমে থেমে বলল, চিকিৎসা করাতে যাচ্ছে। মেরুদণ্ডে গুলি লেগেছিল, সেই থেকে প্যারাপ্লেজিয়া হয়েছে। কোমরের নিচ থেকে অবশ। আমাকে তো কিছু বলিসনি তুই। গুলি লাগলো কি করে? আর্মির লেফটেন্যান্ট ছিলেন। কুমিল্লা ক্যান্টনমেন্টে যখন পাক আর্মির সাথে যুদ্ধ হয় তখন লেগেছে। লায়লা বলল, জরির এই ভাইটিকে তো তুই চিনিস কনক, মনে নেই? একবার আমরা সবাই দল বেঁধে আনন্দমোহন কলেজের থিয়েটার দেখতে গিয়েছিলাম। তখন যে একটি ছেলে সন্ন্যাসী সেজেছিল, হঠাৎ নাটকের মাঝখানে তার দাড়ি খুলে পড়ে গেল। ওই তো আনিস, যা মুখচোরা ছিল। জরি একটু হেসে বলল, ছোটবেলায় আনিস ভাই ভীষণ বোকা ছিল। একবার এমন হাসির কাণ্ড করত, তাকে নিয়ে কোথাও বেড়াতে গেলেই হয়েছে, হয় সেখানে একটা কাপ ভাঙবে, নয় চেয়ার নিয়ে হঠাৎ গড়িয়ে পড়বে। রুনু বলল, বাঘের গল্পটা বল জরি, ওটা ভীষণ মজার। না থাক, বল না শুনি। একবার আমরা সবাই জঙ্গল বয় ছবি দেখে এসেছি। আনিস ভাই ফিরে এসেই বড় চাচার সোয়েটার গায়ে দিয়ে বাঘ সেজেছে, আর আমরা সেজেছি হরিণ। আনিস ভাই হালুম শব্দ করে আমার ঘাড় কামড়ে ধরল, কিছুতেই ছাড়বে না, রক্ত রক্ত বেরিয়ে সারা। শেষে বড় চাচা এসে ছাড়িয়ে দিলেন। দেখ, এখনো দাগ আছে। জরির মা দোতলা থেকে ডাকলেন, ও মেয়েরা, চা দেওয়া হয়েছে, এসো শিগগির। সবাই দেখল তার মুখ খুব উজ্জ্বল দেখাচ্ছে। একজন সুখী চেহারার মা, যার খোঁপায় গোঁজা ফুলটি এখনো রয়েছে। হয়তো ফেলে দিতে তার মনে নেই, কিংবা ইচ্ছা করেই ফেলেননি। আভা বলল, চা খেয়ে আমরা আনিস ভাইয়ের সঙ্গে একটু গল্প করব, কেমন জরি? বেশ তো, করবি। যুদ্ধের গল্প শুনতে আমার খুব ভালো লাগে। কনক বলল, কই, আর সানাইয়ের শব্দ পাওয়া যাচ্ছে না তো? সানাই বাজছিল ঠিকই, কিন্তু বিয়েবাড়ির হইচই এত বেড়েছে যে শোনা যাচ্ছে না। তারা সবাই দোতলায় উঠে এলো। সিঁড়িতে জরির বাবার সঙ্গে দেখা। তিনি দ্রুত নামছিলেন। জরিকে দেখে থমকে দাঁড়িয়ে উত্তেজিত গলায় বললেন, শুনেছিস কারবার? রশিদ টেলিফোন করেছে, দই নাকি পাওয়া যাবে না। জরি, তুই আমার সোয়েটারটা বের করে দে তো, আমি নিজেই যাই। তাড়াতাড়ি কর, এমন গাধার মতো দাঁড়িয়েছিস কেন? বলে তার খেয়াল হলে বিব্রত ভঙ্গিতে বললেন, আমি নিজেই খুঁজে নেব। জরির বন্ধুরা হাসতে লাগল। সমস্ত শরীর মনে হচ্ছিল অবশ হয়ে যাচ্ছে। কোমরের কাছে চিনচিনে ব্যথা ক্রমশ তীব্র ও তীক্ষ্ণ হয়ে উঠেছে। সে তোয়ালে দিয়ে মুখ মুছল। ব্যথাটা শুরু হলেই ভীষণ ঘাম হয় ও পানির প্রবল তৃষ্ণা হয়। আজ টেবিলে পানির জগটি শূন্য।
বিয়ে বাড়ির ব্যস্ততার জন্যই হয়তো রাত্রিতে পানি রেখে যেতে কারো মনে নেই। আনিস উল্টো দিকে 100 থেকে গুনতে শুরু করল। 100, 99, 98, কোনো একটা ব্যাপারে নিজেকে ব্যস্ত রাখা, যাতে ব্যথাটা ভুলে থাকা যায়। ঘড়িতে 6:30 বাজে। অন্যদিন এই সময়ে টিঙ্কু এসে পড়ে, আজ আসেনি। বিয়েবাড়ির হইচই ফেলে সে যে আসবে এরকম মনেও হয় না। তবু দরজার পাশে কোনো একটা শব্দ হতেই আনিস উৎকর্ণ হয়ে ওঠে। না, টিঙ্কু নয়। আবার তোয়ালে দিয়ে মুখের ঘাম মুছে আনিস কাতরাতে থাকে। 80, 79, 78, 77। 7টা বেজে গেছে। আজ তাহলে টিঙ্কু আর এলোই না। অন্যদিন ভোর 6টার মধ্যে দরজায় ছোট ছোট হাতের থাবা পড়ত। চিনচিনে গলা শোনা যেত, আনিস, আনিস। কি টিঙ্কুমণি? আমি এসেছি, দরজা খোলো। আনিসের খাটটি এমনভাবে রাখা যেন সে শুয়ে শুয়েই দরজার হুক নাগাল পায়। টিঙ্কুর সাড়া পেলেই সে দরজা খুলে দিত। দেখা যেত ঘুম ঘুম ফোলা মুখে 4 বছরের একটি বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। তার মাথা ভর্তি লাল চুল, গায়ে কোনো ফ্রক নেই বলে শীতে কাঁপছে। দরজা খুলতেই সে গম্ভীর হয়ে বলবে, আনিস, তোমার ব্যথা কমেছে? হ্যাঁ টিঙ্কু। আচ্ছা। তারপর সেই লাল চুলের মেয়েটি ঝাঁপিয়ে পড়বে বিছানায়। তার হইচইয়ের কোনো সীমা থাকবে না। একসময় বলবে, আমি হাতি হাতি খেলব। তখন কালো কম্বলটা তার গায়ে জড়িয়ে দিতে হবে। একটি কোলবালিশ ধরতে হবে তার নাকের সামনে এবং সে ঘন ঘন হুঙ্কার দিতে থাকবে। আনিস বারবার বলবে, আমি ভয় পাচ্ছি, আমি ভয় পাচ্ছি। এই সময় ক্লান্ত হয়ে কম্বল ফেলে বেরিয়ে আসবে সে, হাসি মুখে বলবে, আনিস, এখন সিগারেট খাও। টিঙ্কু নতুন দেশলাই জ্বালাতে শিখেছে, সে সিগারেট ধরিয়ে দেবে। কিন্তু আজ দিনটি শুরু হয়েছে অন্যরকমভাবে। আজ টিঙ্কু আসেনি। আনিস আবার ঘড়ি দেখল, 7:30 বাজে। অন্যদিন এই সময়ের মধ্যে তার দাড়ি কামানো হয়ে যেত, বাসি জামা কাপড় বদলে ফেলত, ভোরের প্রথম কাপ চা খাওয়াও শেষ হতো। আজ হয়নি। রাত থাকতেই যে অসহ্য ব্যথা শুরু হয়েছে, দিনের আলোর সঙ্গে সঙ্গে তা যেন ক্রমেই বাড়ছে। পিপাসায় বুক মুখ শুকিয়ে কাঠ। খুট করে শব্দ হলো দরজায়। আনিস চমকে উঠে বলল, কে, টিঙ্কু নাকি? টিঙ্কু? কিন্তু টিঙ্কু আসেনি। একটি অপরিচিত ছেলে উঁকি দিচ্ছে। আনিস কড়া গলায় ধমক দিল, গেট অ্যাওয়ে, গেট অ্যাওয়ে। ভয়ে ছেলেটির চোখে জল এসে গেল। তার পরনে স্ট্রাইপ দেওয়া লাল ব্লেজারের শার্ট ও মাপে বড় একটি সাদা প্যান্ট। প্যান্ট বারবার খুলে পড়ছে আর সে টেনে টেনে তুলছে। আনিস ক্ষেপে গিয়ে বলল, যাও এখান থেকে, যাও। ছেলেটি প্যান্ট ছেড়ে দিয়ে হাত দিয়ে চোখের জল মুছল। অনেক দূর নেমে গেল সেই প্যান্ট। ভয় পাওয়া গলায় বলল, আমি হারিয়ে গেছি, আম্মাকে খুঁজে পাই না। কি নাম তোমার? বাবু। আনিস খানিকক্ষণ তাকিয়ে রইল বাবুর দিকে। হঠাৎ গলার স্বর পাল্টে কোমল সুরে বলল, ভেতরে এসো বাবু। বাবু সংকুচিত ভঙ্গিতে ভেতরে এসে ঢুকল। একটু ইতস্তত করে বলল, তুমি কাঁদছ কেন? আমার অসুখ করেছে। পেটে ব্যথা? বসো তুমি চেয়ারে, তোমার আম্মাকে খুঁজে দেব। কোথায় থাকো তুমি? বাসায় থাকি। কি নাম তোমার? বলেছি তো একবার। ও, তোমার নাম তো বাবু। বসো একটু। আনিস তোয়ালে দিয়ে আবার কপালের ঘাম মুছল। 9টা বেজে গেছে। রোদ এসেছে ঘরের ভেতর। একটা ভ্যাপসা ধরনের গরম পড়েছে। বাসি বিছানা থেকে এক ধরনের ভেজা গন্ধ আসছে। বাবু বসে আছে চুপচাপ। সে একদৃষ্টিতে তাকিয়ে আছে আনিসের দিকে। আনিস ভাই, ভেতরে আসবো? দরজার ওপাশে জরির বন্ধুরা কৌতূহলী চোখে উঁকি দিচ্ছে। এদের মধ্যে একজন রুনুকেই আনিস চিনতে পারল। আনিস বলল, জরি আসেনি? না, সে একতলায় আটকা পড়েছে।
জরির গায়ে হলুদের আয়োজন চলছে নিচে। পরীর জন্য অপেক্ষা করতে করতেই গায়ে হলুদের অনুষ্ঠান পিছিয়ে গেল। পরীর আসবার সময় হয়েছে, তাকে আনতে স্টেশনে গাড়ি গিয়েছে। চিত্রিত পিঁড়িতে বসে আছে জরি। কলসিতে করে পানি এনে রাখা হয়েছে। জরির সামনে ডালায় বিচিত্র সব জিনিসপত্র সাজানো। সেখানে আবার 2টি প্রদীপ জ্বলছে। রাজ্যের মেয়েরা ভিড় করেছে সেখানে। বরের বাড়ি থেকে পাঠানো গায়ে হলুদের শাড়ি নিয়ে বেশ হইচই হচ্ছে। কাজের বেটিরাও নাকি এত কম দামি শাড়ি পরে না, এ ধরনের কথা শোনা যাচ্ছে। রুনু এই ফাঁকে তার বন্ধুদের দোতলায় নিয়ে এসেছে। কনক তখন থেকেই আনিসের সঙ্গে দেখা করবার কথা বলছিল। আনিস বলল, ভেতরে এসো রুনু। কি ব্যাপার? আনিস ভাই, এরা সবাই জরিয়াপার বন্ধু, তোমার সঙ্গে আলাপ করতে এসেছে। আনিস বিরক্তি চেপে কোনোমতে বলল, তোমরা বসো। ঘরে বসবার কিছু নেই, একটি মাত্র চেয়ার, সেটিতে বাবু গম্ভীর হয়ে বসে আছে। আনিস কি বলবে ভেবে পেল না। বিব্রতভাবে বলল, হঠাৎ আমার সঙ্গে আলাপ করবার ইচ্ছে হলো কেন? কেউ সে কথার জবাব দিল না। রুনু কনককে দেখিয়ে বলল, এর নাম কনক, খুব নামকরা মেয়ে আনিস ভাই, রেডিওতে রবীন্দ্রসঙ্গীত গায়। সেই আপনার সঙ্গে দেখা করবার জন্য বেশি ব্যস্ত। কনক চুপ করে রইল। আভা বলল, আপনি আমাদের যুদ্ধের গল্প বলুন আনিস ভাই। আনিস থেমে থেমে বলল, আমি যুদ্ধের কোনো গল্প জানি না। কেন, আপনি আর্মির সঙ্গে যুদ্ধ করেননি? করেছি। সেই গল্প বলুন। আমি যুদ্ধের গল্প বলি না। আভা মুখ কালো করে ফেলল। লায়লা বলল, চল কনক যাই, গায়ে হলুদের সময় হয়ে গেছে। কনক নড়ল না। থেমে থেমে বলল, যুদ্ধের সময় আমি বড় কষ্ট করেছি আনিস ভাই। বরিশালের কাছে এক জঙ্গলে আমি, আমার মা আর আমার 2 খালা 1 সপ্তাহ লুকিয়েছিলাম। এক খালা সেই জঙ্গলেই ভয় পেয়ে মারা গিয়েছিলেন। আনিস বিস্মিত হয়ে তাকিয়ে রইল কনকের দিকে। কনক গাঢ় স্বরে বলল, খুব কষ্ট করেছি বলেই যারা যুদ্ধ করেছে তাদের আমার সবসময় খুব আপন মনে হয়। কনকের কথার মাঝখানে আনিস বলে উঠল হঠাৎ, আমি খুব অসুস্থ, তোমার সঙ্গে পরে আলাপ করব। রুনু, এই ছেলেটিকে নিয়ে যা, সে তার মাকে খুঁজে পাচ্ছে না। বাবুকে রুনু কোলে তুলে নিতে গেল। বাবু চেয়ারে আরো ভালো করে সেঁটে বসল। আনিসের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আমি যাব না, আমি এখানে থাকব। রুনু তাকে 2 হাত ধরে ওপরে তুলতেই সে পা ছুঁড়ে কাঁদতে শুরু করল। রুনু বলল, আনিস ভাই আমরা যাই? আচ্ছা যাও, কিছু মনে করো না কনক। না না আনিস ভাই, আমি কিছু মনে করিনি। আনিস হাঁপাতে শুরু করল। অসহ্য, খুব ঘাম হচ্ছে, বুক শুকিয়ে কাঠ। দাঁতে দাঁত চেপে সে মনে মনে গুনল 199। দরজায় টোকা পড়ল। আনিস তাকালো ঘোলা চোখে। বাবু আবার ফিরে এসেছে। আনিস চোখ বন্ধ করে ফেলল। বাবু বলল, আমি এসেছি। আনিস কোনো মতে বলল, বাবু 1 গ্লাস পানি আনো। আনিসের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। প্যাথিড্রিন দিতে হবে কিনা কে জানে। বড় চাচাকে খবর দেওয়া প্রয়োজন। বাবু পানির খোঁজে বেরিয়ে একা একা ঘুরে বেড়াতে লাগল। হাঁটতে হাঁটতে চলে গেল ছাদে। সেখানে মিস্ত্রিরা শামিয়ানা খাটাচ্ছে। সে অনেকক্ষণ তাই দেখল। তারপর নেমে এলো দোতলায়। দোতলা খাঁ খাঁ করছে। সবাই গিয়েছে গায়ে হলুদে। সে এ ঘর থেকে ও ঘরে ঘুরে বেড়াতে লাগল। জরির বড় চাচা তাঁর রেডিওগ্রাম বন্ধ করে দিয়ে বিরক্ত হয়ে বারান্দায় বসেছিলেন। বাবু তাকে গিয়ে বলল, পানি খাবো। তিনি তাকে পানি খাইয়ে দিলেন। বাবু শান্ত হয়ে আনিসের ঘর খুঁজে বেড়াতে লাগল। পরীর ট্রেন ভোর 8:30টার মধ্যে ময়মনসিংহ পৌঁছানোর কথা, কিন্তু গফরগাঁ আসতেই 8:45 হয়ে গেল। মেল ট্রেন
অথচ ছোট বড় সব স্টেশন ধরছে। লোক উঠেছে বিস্তর, ছাদে পর্যন্ত গাদাগাদি ভিড়। ফার্স্ট ক্লাস কামরাগুলি অপেক্ষাকৃত ফাঁকা ছিল, কিন্তু কাউরাইদে এক দঙ্গল ছাত্র উঠে পড়ল। বিপদের ওপর বিপদ। পরীর মেয়ে লীনা কদিন ধরেই সর্দিতে ভুগছিল। ট্রেনে ওঠার পর থেকেই তার জ্বর হু হু করে বাড়তে লাগল। পরী মেয়েকে কোলে করে জানলার এক পাশে বসেছে, তার অন্য পাশে বসেছে পান্না। পান্না একদণ্ডও কথা না বলে থাকতে পারে না। সে ক্রমাগত মাকে প্রশ্ন করে যাচ্ছে, ওইটা কি মা? ওই লোকগুলি নৌকায় কি করছে মা? ওই নৌকাটার লাল পাল আর এটা সাদা পাল কেন? হোসেন সাহেব ট্রেনে উঠেই একটা বই তার নাকের সামনে ধরে রেখেছেন। গাড়ির ভিড়, লীনার জ্বর বা পান্নার প্রশ্নমালা কিছুই তাকে বিচলিত করতে পারছে না। পরীর বিরক্তি ক্রমেই বাড়ছিল। একসময় সে ঝাঁঝিয়ে উঠল, রাখো তো তোমার বই, দেখো মেয়েটার কেমন জ্বর। হোসেন সাহেব হাত বাড়িয়ে মেয়ের উত্তাপ দেখলেন। শান্ত গলায় বললেন, ও কিছু নয়, এক্ষুনি রেমিশন হবে। তিনি বইয়ের পাতা উল্টাতে লাগলেন। পান্না বলল, মা রেমিশন কি? কি জানি কি, চুপ করে বসে থাক। গাড়ির অনেকেই কৌতূহলী হয়ে তাকাচ্ছে পরীর দিকে। পরী সেই ধরনের মহিলা যাদের দিকে পুরুষেরা সবসময় কৌতূহলী হয়ে তাকায়। চোখে চোখ পড়লেও দৃষ্টি ফিরিয়ে নেয় না। রূপবতী মেয়েদের প্রায়ই বড় রকমের কোনো ত্রুটি থাকে। পরীর একটিমাত্র ত্রুটি, সে বোকা। হোসেন সাহেব পরীকে বিয়ে করে বেশ হতাশ হয়েছেন। শুধুমাত্র রূপ একটি পুরুষকে দীর্ঘদিন মুগ্ধ করে রাখতে পারে না। পরীর মেয়ে দুটি মায়ের মতো রূপবতী হয়নি দেখে হোসেন সাহেব খুশি হয়েছেন। মেয়ে দুটি বাবার গায়ের শ্যামলা রং পেয়েছে, চোখ মুখ নাক ফোলা ফোলা। অনেকখানি মিল আছে চাইনিজ বাচ্চাদের সঙ্গে। এবারডিন হসপিটালের এক নার্স হোসেন সাহেবকে জিজ্ঞেস করেছিলেন, বাচ্চাদের মা কি চাইনিজ? পরী তার মেয়ে দুটিকে নিয়ে মাঝে মাঝে দুশ্চিন্তায় ভোগে। বড় হলে বিয়ে দিতে ঝামেলা হবে, এইসব ভাবনা তাকে মাঝে মাঝেই পায়। হোসেন সাহেবকে সে কথা বলতেই তিনি হো হো করে হাসতে থাকেন। পরী রাগি রাগি গলায় বলে, এর মধ্যে হাসির কি হলো? কালো মেয়েদের কি ভালো বিয়ে হয়? আমি যদি কালো হতাম, তুমি আমাকে বিয়ে করতে? হোসেন সাহেব একটু অপ্রস্তুত হন। মাঝে মধ্যে পরিবেশ গুছিয়ে কথা বলে। হোসেন সাহেব বলেন, আমার সঙ্গে তোমার বিয়েটা তাহলে খুব ভালো বিয়ে বলতে চাও? পরী তার জবাব দেয় না, কারণ মাঝে মাঝে তার নিজেরই সন্দেহ হয়। যদিও হোসেন সাহেব একটি নিখুঁত ভদ্রলোক এবং তাকে বিয়ে করবার ফলেই সে পৃথিবীর অনেকগুলি বড় বড় দেশ ঘুরে বেড়িয়েছে, তবু কোথাও কিছু অমিল আছে। লন্ডনে থাকাকালীন প্রথম এটি পরীর চোখে পড়ে। পরীকে সারাদিন একা একা থাকতে হতো ফ্ল্যাটে। রেকর্ড বাজিয়ে আর রান্না করে কতটুকুই বা সময় কাটে। গল্প করার লোক নেই। পরী ইংরেজি জানলেও বলতে পারে না, আবার বিদেশি উচ্চারণ বুঝতেও পারে না। তার সারাটা দিন কাটত কয়েদির মতো। হোসেন সাহেব ফিরতেন সন্ধ্যাবেলায়। চা খেয়েই তার পড়াশোনা শুরু হতো। পরী হয়তো একটু গল্প শুরু করেছে। হোসেন সাহেব হাসি মুখে তাকিয়েছেন তার দিকে, কিন্তু কিছু দূর বলবার পরই পরী বুঝতে পারত হোসেনের গল্প শোনার মুড নেই। সে তাকিয়ে আছে পরীর দিকে ঠিকই, কিন্তু ভাবছে অন্য কিছু। পরী আচমকা গল্প বন্ধ করত। হোসেন সাহেব বলতেন, তারপর কি হলো? থাক, আর ভালো লাগছে না, এই বলে গম্ভীর হয়ে উঠে যেত পরী। তার আরও খারাপ লাগত যখন দেখত হোসেন গল্প বন্ধ হওয়ায় খুশি হয়েছে। পরী বলল, ময়মনসিংহের কত দূর? হোসেন সাহেব বই থেকে চোখ তুলে বললেন, দূর আছে। পরী বলল, বাই রোড এলে কত ভালো হতো। হোসেন সাহেব জবাব দিলেন না। পান্না বলল, বাই রোড এলে ভালো হতো কেন মা? আর একটা কথা বললে চড় খাবি পান্না। পরী ঝাঁঝিয়ে উঠল। পান্না উসখুস করতে লাগল। আরেকটা কথা জানবার জন্য তার খুব ইচ্ছে হচ্ছে। সে কয়েকবার মার দিকে তাকালো। মা ভীষণ গম্ভীর। কাজেই সে ঝুঁকে এলো বাবার কাছে। ফিসফিস করে কানে কানে বলল, বাবা, একটা কথা শোনো। বলো। ওই যে কারেন্টের তারে পাখি বসে আছে দেখেছ? দেখলাম, শালিক পাখি।
ওই পাখিগুলি শখ খায় না কেন? টেলিগ্রাফের তারে বসে আছে, টেলিগ্রাফের তারে কারেন্ট নেই, তাই শখ খায় না। ও, বুঝেছি। পরি দেখল মেয়ে ও বাবা খুব আলাপ চালিয়ে যাচ্ছে। সে আগেও দেখেছে মেয়ের সঙ্গে আলাপে হোসেনের কোনো ক্লান্তি নেই। তখন আর্জেন্ট কলের কথাও মনে থাকে না, জরুরি টেলিফোন করতে হবে বলে হঠাৎ উঠে পড়ারও প্রয়োজন হয় না। পরীর মনে হলো সে দারুণ অসুখী ও দুঃখী। এইরকম মনোভাব তার প্রায়ই হয়। সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। বিলেতে থাকার সময়ও পরী লক্ষ্য করেছে তার ব্যাপারে হোসেনের কোনো আগ্রহ নেই। প্রায়ই একগাদা চিঠি আসত পরীর। হোসেন সাহেব ভুলেও জিজ্ঞেস করতেন না চিঠি কে লিখল। সেসব চিঠির জবাব লিখতে এক এক সময় গভীর রাত হয়ে যেত। ঘড়ির কাঁটার নিয়মে ঘুমুতে যেতেন হোসেন সাহেব। ভুলেও জিজ্ঞেস করতেন না এত রাত জেগে কোথায় চিঠি লেখা হচ্ছে। হোসেনের এক বন্ধু প্রায়ই আসত বাসায়। সে পরীর সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা আলাপ করত। পরী কোনো কোনো দিন ইচ্ছে করেই সেই বন্ধুটির সঙ্গে বেড়াতে যেত। ফিরতে রাত হতো প্রায়ই। পরী চাইত হোসেনের মনে একটু সন্দেহ দেখা দিক, ঈর্ষার কিছু জীবাণু কিলবিল করে উঠুক তার মনে। কিন্তু সেরকম কিছুই হয়নি। হোসেন নির্বিকার ও নিরাসক্ত। হাল ছেড়ে দিয়ে নিজেকে গুটিয়ে নিল পরী। লীনা পান্না এলো সংসারে। যমজ মেয়ে একা সামলানো মুশকিল। রাত জাগা, কাপড় বদলে দেয়া, ঘড়ি দেখে দেখে দুধ বানানো, এসব করতে করতে একসময় পরীর মনে হল সংসারটা এমন কিছু খারাপ জায়গা নয়। হোসেনের মতো স্বামী নিয়ে সুখী হতে বাধা নেই। কিন্তু হোসেন যদি আরেকটু কাছে আসত, পরীর কত কি আছে গল্প করবার, সেসব যদি সে মন দিয়ে শুনত, কথার মাঝখানে থেমে গিয়ে যদি না বলতো পরী আজ বড় ঘুম পাচ্ছে, তাহলে জীবনটা অনেক বেশি অর্থবহ আর সুরভিত হতো না? গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা নির্বাসন। আজ প্রথম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।